নমস্কার। আজ আমরা একটু অন্যরকম কলকাতার গল্প বলবো। শহরের ভেতরেই যেন এক টুকরো চীন, মানে শুধু চাইনিজ খাবার নয়, তার থেকেও অনেক বেশি কিছু। হ্যাঁ, মানে কলকাতা সংস্কৃতির সঙ্গে এই চীনা প্রভাবটা কিভাবে জড়িয়ে আছে সেটা দেখাটা খুব ইন্টারেস্টিং। একদম। আমাদের কাছে কিছু নিউজ রিপোর্ট, উইকিপিডিয়ার তথ্য, কিছু রেডিট থ্রেডস থেকে পাওয়া অভিজ্ঞতা আর ঐতিহাসিক কিছু কাগজপত্র আছে। হুম। এসব মিলিয়ে আমরা চেষ্টা করব কলকাতার চীনা কমিউনিটির ইতিহাসটা ধরতে, তাদের ওই বিখ্যাত ইন্দো চাইনিজ খাবার, কিছু অদ্ভুত কালচারাল মিক্সিং আর এখনকার অবস্থাটা, সব মিলিয়ে একটা ছবি আর কি। যাত্রাটা তো শুরু হয়েছিল বেশ আগে, সেই ধরুন 1778 সাল। টং আচিউ বলে একজন এসেছিলেন। আচ্ছা। মূলত এসেছিলেন চিনির কল বসাতে, কিন্তু ওটা শুরু। তারপর তো ক্যান্টোনিজ, হাক্কা, হুবেই, নানা জায়গা থেকে লোক এসেছেন। কেন এসছিলেন তারা, মানে সেই সময়? আসলে তখন চীনে নানান সমস্যা চলছিল, গৃহযুদ্ধ, দুর্ভিক্ষ, তো অনেকে কাজের খোঁজে বা হয়তো পালিয়েই চলে আসেন। এখানে এসে চামড়ার কাজ, কাঠের কাজ, দাঁতের ডাক্তারি, দাঁতের কাজও করতেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডেন্টিস্ট্রি আর অবশ্যই রেস্তোরাঁ, এসবে জড়িয়ে পড়েন। একটা সময় তো কলকাতায় প্রচুর চীনা মানুষ থাকতেন, তাই না? আমি শুনেছিলাম সংখ্যাটা অনেক ছিল। হ্যাঁ হ্যাঁ, 1847 সালে তো মাত্র 362 জনের কথা জানা যায়, কিন্তু একটা সময় এটা 20,000-এরও বেশি ছিল, ভাবা যায়। 20,000? বিশাল সংখ্যা। কিন্তু তারপর ধরুন 1962-র যুদ্ধের পর, তারপর ট্যাংরার ট্যানেরিগুলো যখন বন্ধ হয়ে গেল। ও আচ্ছা, ট্যানেরি বন্ধ হওয়াটাও একটা কারণ। হ্যাঁ, বড় কারণ। আর অনেকে তো ভালো ভবিষ্যতের খোঁজে বাইরেও চলে গেছেন, মানে কানাডা, অস্ট্রেলিয়া, এসব মিলিয়ে এখন সংখ্যাটা কমে হয়তো 2000-এর কাছাকাছি। এটা তো শুধু একটা সংখ্যা কমা নয়, একটা সংস্কৃতির উপর বিরাট প্রভাব নিশ্চয়ই। অবশ্যই। কিন্তু এই যে কমিউনিটিটা ছোট হয়ে আসছে, তাদের হাত ধরেই কিন্তু একটা দারুণ জিনিস হয়েছে আমাদের সবার প্রিয় ইন্দো চাইনিজ খাবার। হ্যাঁ, মানে এই যে চিলি চিকেন, মাঞ্চুরিয়ান, এর শুরুটা কি কলকাতাতেই? খাবারের জন্মস্থান। দুটো চায়না টাউন তো আমরা জানি, পুরনোটা টেরিটি বাজার আর নতুনটা ট্যাংরা। টেরিটি বাজারের ওই ভোরবেলার ব্রেকফাস্টটা, ওটা তো একটা দারুণ অভিজ্ঞতা। অসাধারণ। ওই ভোর 5টা থেকে ধোঁয়া ওঠা বাও, মোমো মানে ডাম্পলিং, স্যুপ নুডলস। রেডিটেও অনেকে লিখেছেন ওটা শুধু খাবার নয়, একটা ভাইব, একটা এক্সপিরিয়েন্স। এটা ওয়ার্ল্ড মনিউমেন্টস ওয়াচ লিস্টেও জায়গা পেয়েছে না 2022-এ? হ্যাঁ, পেয়েছে। এটা শুধু খাবারের স্বীকৃতি নয়, একটা জীবন্ত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কথাও বলে। আর ট্যাংরা, ওখানকার রেস্টুরেন্টগুলো তো অন্যরকম। বেজিং, বিগ বস, গোল্ডেন জয়। হ্যাঁ, ট্যাংরার ব্যাপারটা একটু অন্যরকম। ট্যানারিগুলো সরে যাওয়ার পর অনেক চীনা পরিবার ওখানে রেস্তোরাঁ ব্যবসায় আসেন। আচ্ছা। সেখানেই ক্যান্টোনিজ রান্নার সঙ্গে ভারতীয় মশলার ফিউশনটা আরও জোরালো হয়। মানে খাঁটি চীনা রান্না তো বেশ মাইল্ড হয়, হ্যাঁ ঠিক। কিন্তু এখানে লঙ্কা, জিরে, ধনে, হলুদ এই সব ব্যবহার করে স্বাদটা একদম বদলে দেওয়া হলো। ঝাল, মশলাদার। চিলি চিকেন তো আইকনিক। আর মাঞ্চুরিয়ান, ওটা তো নেলসন ওয়ং বলে একজন বানিয়েছিলেন। হ্যাঁ, নেলসন ওয়ং। মুম্বাইতে হলেও ওই ভাবনার মূলে কিন্তু কলকাতার এই ফিউশনটাই। এমনকি শেজওয়ান সস বা হাক্কা নুডলস, এগুলোও কিন্তু খাঁটি চীনা নয়, ভারতীয় অ্যাডাপ্টেশন। শুনছিলাম কিছু বাংলা রান্নার মশলাও নাকি ঢুকেছিল, দারুচিনি, মৌরি। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে সেটারও প্রভাব দেখা যায়। লোকাল জিনিস ব্যবহার করার প্রবণতা তো ছিলই, তবে একটা চিন্তা থেকেই যায়। কিসের চিন্তা? এই যে লোকসংখ্যা কমছে, তাতে কি খাঁটি চীনা রান্নার যে ধারাটা, সেটা হারিয়ে যাবে? সেই ভয়টা কিন্তু আছে। সেটা একটা চিন্তার বিষয়। কিন্তু এই প্রভাবটা তো শুধু রান্নাঘরে নেই, তাই না? ট্যাংরা নেই চাইনিজ কালী মন্দিরের ব্যাপারটা তো অবিশ্বাস্য। সত্যি, ওটা একটা অসাধারণ কালচারাল মেল্টিং পট। মানে একটা চীনা কালী মন্দির। হ্যাঁ, গল্পটা নাকি খুব ইন্টারেস্টিং। গল্পটা হলো, অনেক বছর আগে এক চীনা বাচ্চার খুব অসুখ করেছিল। তার বাবা মা মন্দিরের কাছে একটা গাছের তলার কিছু পাথরের সামনে প্রার্থনা করেন, আর বাচ্চাটা নাকি সেরে ওঠে। সেই বিশ্বাস থেকেই মন্দিরটা তৈরি। অদ্ভুত। আর সেখানে পুজো আর্চা কিভাবে হয়? মন্দিরের দায়িত্বে চীনা সম্প্রদায়ের লোক, কিন্তু পুজো করেন একজন বাঙালি পুরোহিত, একদম হিন্দু রীতি মেনে। তাই? প্রসাদে কি থাকে? প্রসাদে ফল,
মিষ্টি তো থাকেই, তার সাথে নুডলস বা চপ সুইও দেওয়া হয়। বলেন কি, নুডলস প্রসাদ? হ্যাঁ, আর শুধু হিন্দুরা নন, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই আসেন। এটা একটা দারুণ সহাবস্থানের ছবি তুলে ধরে। এটা তো গেল ঐতিহ্যের কথা, কিন্তু ভবিষ্যতের দিকেও তো কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে, ওই ভাষা শিক্ষার ব্যাপারটা। হ্যাঁ, সল্টলেকে সেন্ট জন স্কুল একটা দারুণ কাজ করছে। ক্লাস 5 থেকে 8 অবধি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ম্যান্ডারিন শেখানো হচ্ছে। ম্যান্ডারিন? বাহ! চীনা কনসুলেটও সাপোর্ট করছে। এখনকার গ্লোবাল ওয়ার্ল্ডে এটা তো ছেলেমেয়েদের কাজের সুযোগ বাড়াবে, আর ভারত-চীন সম্পর্ক ভালো করার ক্ষেত্রেও একটা স্টেপ। শুনলাম নাকি রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমেও শেখানো হয়। হ্যাঁ, এরকম কিছু ইন্টারেস্টিং মেথডও ব্যবহার করা হচ্ছে। মানে শিকড়টা শুধু অতীতে নয়, ভবিষ্যতের দিকেও ছড়াচ্ছে। এছাড়াও তো ওদের নিজস্ব স্কুল, চার্চ, পুরনো দিনের সংবাদপত্র, নানা রকম ব্যবসা ছিল, জুতো, আসবাব, সস, বেকারি। একদম। লুনার নিউ ইয়ারের উৎসব, ড্রাগন নাচ, এই কালচারটা এখনো টিকে আছে, অল্প হলেও। এমনকি রবীন্দ্রনাথের সঙ্গেও তো চীনের একটা যোগ ছিল, বিশ্বভারতীর চীনা ভবন। তা নিউনশানের কথা বলছেন? হ্যাঁ, তা নিউনশান, তাও তেচিংয়ের অনুবাদ, সব মিলিয়ে কলকাতারই চীনা কানেকশনটা খুব রিচ একটা ব্যাপার। তাহলে সবটা মিলিয়ে দেখলে কলকাতার এই চীনা ঐতিহ্য একদিকে যেমন ঐতিহাসিক, তেমনি ইন্দো চাইনিজ খাবার বা চাইনিজ কালী মন্দিরের মতো ইউনিক কালচারাল জিনিসও তৈরি করেছে, আবার ভাষা শিক্ষার মতো নতুন দিকও খুলছে। একদম। আর এখানেই একটা প্রশ্ন আসে মনে। একদিকে জনসংখ্যা কমছে, পুরনো ঐতিহ্য নিয়ে চিন্তা হচ্ছে, অন্যদিকে টেরিটি বাজারের মতো জায়গা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, নতুন প্রজন্ম ভাষা শিখছে। তাহলে এই মিশ্র সংস্কৃতির ভবিষ্যৎটা ঠিক কি? টেরিটি বাজারের ভোরের বাজারটা কি শুধু স্মৃতি হয়ে থাকবে, নাকি নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠবে? এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। এই টানাপোড়েনটার মধ্যেই হয়তো কলকাতার এই চীনা ঐতিহ্যের ভবিষ্যৎ লুকিয়ে আছে।